স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ফয়সাল মোর্শেদ। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। দলে ভেড়ানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় ৮ জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ১৪, আহত অন্তত ২০। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের ৭০% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২ থেকে ৩ টাকা, স্বস্তিতে ক্রেতা। ভোটের মাঠে আওয়ামী লীগের উপর মানুষ যে আস্থা রেখেছেন, জীবন দিয়ে হলেও তা রক্ষা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুতেই বিজয় লাভ সম্ভব। ৩০ ডিসেম্বর নির্বাচন তারই প্রমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ সবার জন্যই কাজ করবে। বিজয় রক্ষা করা আরো কঠিন মনে করিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে নৌকা মার্কা। জনগণের নিরঙ্কুশ সমর্থনে দেশ শাসনের ভার এসেছে আওয়ামী লীগের কাঁধে। এই বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস সেই বিজয় উদযাপনের। বেলা ৩টার কিছু পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশের মঞ্চে গানে গানে বরণ করে নেওয়া হয়। বিজয় সমাবেশে লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে উদযাপনের মঞ্চে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। ভোটের মাঠে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক এই জয় আলোর পথে যাত্রার জন্য। যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করা, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তিনি বললেন, সন্ত্রাস মাদকের ঠাঁই হবে না বাংলাদেশে। যে রায় জনগণ দিয়েছে, এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। গেল ভোটে সমর্থন জানিয়ে মানুষ যে ভালোবাসা আর আস্থা রেখেছে নৌকা মার্কায়, জীবনের বিনিময়ে হলেও সেই আস্থার মর্যাদা দেবেন বলে অঙ্গীকার করেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। ২০২০ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা সহ সমৃদ্ধির পথের এই যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সব বৈরিতা পেছনে ফেলে আবারও 5 বছরের জন্য মহা বিজয় নিয়ে দেশের শাসনভারের দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের এই বিজয় সমাবেশে বঙ্গবন্ধু কন্যা বললেন, নিরঙ্কুশ বিজয়ের এই প্রতিদান দেয়া হবে দেশকে সমৃদ্ধ করে, দেশকে এগিয়ে নেওয়া হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। সমৃদ্ধির এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামীতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাইলেন 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এর আগে বিজয় উদযাপন করতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসবে আর আনন্দে মেতে ওঠেন দলটির সর্বস্তরে কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে উদযাপন করতে শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে। আমাদের নেত্রী নিষেধ ছিল আমরা যেন বিজয় উৎসব না করি, কিন্তু এখন এই মহাসমাবেশে আসছি আমরা বিজয় উৎসব পালন করতে। উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলবো, এ দেশ কিভাবে আগাবে, বাংলাদেশের উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত থাকবে। আমরা বিজয় উল্লাস করতে করতে এসেছি এবং যাওয়ার সময় আমরা বিজয় উল্লাস করতে করতে যাব। নির্ধারিত সময়ের আগে ঐতিহাসিক উদ্যান পূর্ণ হয়ে যায় কানায় কানায়। মূল আনুষ্ঠানিকতার আগে সমাবেশ মাতান আগত শিল্পীরা। নেচে গিয়ে বিজয়ের আনন্দে ভাসে পুরো ময়দান। খুবই এক্সাইটেড যে কখন আমাদের নেত্রী আসবে। অনেক বেশি আনন্দ পাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার জীবনের প্রথম কোনো অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রীকে দেখব। আওয়ামী লীগের সমাবেশে ছিল তারকাদের ভিড়। তাদের কণ্ঠে ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত আর অসাম্প্রদায়িক এক বাংলাদেশের কথা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। আমরা যে বিজয়টা অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী। বিজয় সমাবেশে বক্তব্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচনের পর প্রথমে সমাবেশে আওয়ামী লীগ নেতাদের কথা এটাই স্পষ্ট, শুধু সরকারে নয়, সংগঠন হিসেবে এককভাবে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ঐক্যবদ্ধ দেখতে চায় তারা। তাই বড় বিজয়ে সাংগঠনিক তৎপরতায় যাতে ঢিলেমি না আসে সে ব্যাপারে সতর্ক বার্তা পেলেন নৌকা মার্কার কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় তাদের সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপি, জাতীয় ঐক্য ফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। ৩০শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্য ফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে। নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ফার্মগেইটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন। যে নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মজবুত অবস্থায় রয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছেই, এগুলো সবসময় ঘটে থাকে। সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদাই প্রস্তুত রয়েছেন এবং যে ঘটনাগুলি ঘটছেন সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থাও তারা করছেন। আজকে সবাই উৎসব মতো, যেটা স্বপ্ন দেখতেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা, আজকে সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছেন সারা বাংলাদেশে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়, কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি। আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গি সংগঠনগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত 1 দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। ভোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, দগ্ধ হয়ে আরও এক শিশু মৃত্যু। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। বিভিন্ন সময় অভিযান, ট্রাফিক সচেতনতা সপ্তাহ সহ নানা কর্মসূচির পরও সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। আজ দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত 14 জন। এদের মধ্যে শুধু কুমিল্লায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। 5 জেলায় আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী সহ 3 জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। এর আগে সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফয়সাল ও মানোয়ার নামে 2 জনের মৃত্যু হয়। এদিকে ময়নামতির সেনানিবাস এলাকায় লেগুনার চাপায় এক পথচারী নিহত এবং চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন। দাউদকান্দি গৌরীপুরে 3 জন, ইলিয়টগঞ্জে 2 জন, এছাড়া চান্দিনার কোরপাইতে মনে হয় সম্ভবত আরও 3 জন, মোট 8 জন। এখানে অনেক ক্ষেত্রেই অসতর্কতা ও অসাবধানতা এবং অসচেতনতাই আমি দায়ী বলে মনে করি। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের সহকারী ও চালক 2 জন মারা যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর এলাকায় নীরব নামে এক শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু নীরবের। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মোড়ে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, লক্ষ্মীপুর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রপ্তানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।
সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ 10টি মোড়ে অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ বিভাগ। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ঘটনা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। বুধবার নগরীর কোতোয়ালির মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এই ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বড় যানবাহনগুলি হয় পথচারীদেরকে চাপা দেয় অথবা ছোট যানবাহনগুলিকে চাপা দেয়। এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই কাজগুলি করছি। অপরদিকে কাভার্ড ভ্যান এবং লরি চালকরা জানিয়েছেন তারা না জেনে রাস্তায় নেমেছেন। এখন বুলে ঢুকে গেছি, এখন ওনারা ধরছে, এখন সাইড করে দিচ্ছি। জনসাধারণের উপকারার্থে যদি কঠিন পদ্ধতি প্রয়োগ করতে হয় ওদের রুলস অনুযায়ী, তাহলে কাজে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলিতে বিশেষ স্টিকার দেওয়া হয়েছে। সে সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জে ভোগ্য পণ্যবাহী ট্রাকগুলো। এর বাইরে আর অন্য কোনো বাড়ি যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না। আমরা পথচারীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। নগরীতে প্রায় 2 লাখের বেশি যানবাহন চলাচল করে। এর মাঝে ট্রাক এবং কাভার্ড ভ্যান রয়েছে 30,000-এর বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে এসব ট্রাক ঢাকামুখী হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে কমল দে, সময় সংবাদ। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70%ই রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়াও রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবায় থাকছে, আক্রান্তরাও পাচ্ছেন না নানা প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা করার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি এবং এখন পেশেন্ট অনেকটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশায় রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙতো, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। অনেকেই জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরো থাকছে মমতার ডাকে কলকাতায় 25টি রাজনৈতিক দলের মোদি বিরোধী মহাসমাবেশ। বিজেপি সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক রাজনীতির অভিযোগ। ভোলার লালমোহনে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূ শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।
স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তার বোনের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে গৃহকর্তা রফিক। পুলিশ জানায়, শুক্রবার রাতে ভোলার লালমোহনে নিজ ঘরে মেয়ে ও ছোট বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ অঙ্কুরা বেগম। গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে তাদের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ছোট বোন সুরমা। এ সময় দগ্ধ হন অঙ্কুরা বেগম ও তার ৮ বছর বয়সী মেয়ে খাদিজা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহত অঙ্কুরা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দুইজন আসছে তো, বাচ্চাটা আসলো, দেখলাম যে অলরেডি ডেড এবং তার অলমোস্ট 60-70% একেবারে বাড়ানো। আর অন্য যেটা এখনো আছে আশঙ্কাজনক অবস্থায়। নিহতের স্বজনদের অভিযোগ, সুরমার সঙ্গে তার স্বামী রফিকের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তারই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। সুরমার জামাই ঘরে ঢুকে যে চকিতে শোয়া ছিল, ওই চকির ভিতরে পেট্রোল মারা আগুন লাগাই দিছে এবং সামনের কপাট পিছের কপাট আটকে রাখছে, যে তারা ঘর থেকে না বেরোতে পারে। একটা ষড়যন্ত্র আছে সুরমার জামাইয়ের লগে, তারপরে খাওয়ার পোশাক দেয় না। দোষীদের আটক করে বিচারের দাবি জানান এলাকাবাসী। 3 মাস খান খোরাক দিছে, 3 মাস খান খোরাক দেয় না। এই 3 মাস না নিয়ে আমরা একটু মেম্বারেরও জানাইছি, আর থানার ওই ব্যারাক অফিসারটা দরখাস্ত করছি। এই দরখাস্ত শুনে অনেক বকাবকি করছে। যে নরভসু যে জল্লাদ করছে, আমরা এর দৃষ্টান্ত ফাঁসি চাই। কোনো নারীর উপরে যেমন অত্যাচার না হয়, এভাবে আমরা উপযুক্ত বিচার চাই আর এর ফাঁসি চাই। গত বছরের জুলাই মাসে রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হয়। 10 দিন আগে সুরমাকে রেখে স্বামী রফিক চলে যায়। পরে বড় বোন অঙ্কুরা বেগমের বাড়িতে গিয়ে ওঠেন সুরমা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে নারায়ণগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রায় 5 বছর ধরে সোনাকান্দা এলাকায় মাবিয়া ভবনের 2য় তলায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী নাইমা রহমান। আজ সকালে ছেলে মেয়ে স্কুলে চলে যায়। দুপুরে মেয়ে বন্দর গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী আনুষি বাসায় ফিরে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় দেখে। পরে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে মা নাইমা রহমানকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বটি ও একটি মানিব্যাগ আলামত হিসেবে উদ্ধার করা হয়। নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কবিরহাটে 3 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, শুক্রবার রাতে কবিরহাটের বাড়িতে শীত কেটে হানা দেয় 7 জনের একদল দুর্বৃত্ত। গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। এ সময় গৃহবধূকে ধর্ষণ করে 3 দুর্বৃত্ত। এ ঘটনায় শনিবার দুপুরে নির্যাতিতা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন হেঁটে আসছিল, থাকি মানে লাইট আসছিল, লাইট বন্ধ করে গেলেছি। লাইট বন্ধ করি মানে আন্দার উয়া মানে আমার মাইয়ের বহিরে মানে 3 জনে মানে নির্যাতন করছি। অমানসিক আচরণ করেছে, আমি এটার বিচার চাই। পেশেন্ট আসছে হিস্ট্রি নিয়ে, যে সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে আসছে আমাদের কাছে। আমরা হচ্ছে কি আপাতত তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি দিয়ে দিছি। উনি ওখানে এক্সামিনেশন করে তারপর আমরা পুরোপুরি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্ত দিয়ে নারী শিশুসহ 31 রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্তের ওপারে শুক্রবার সন্ধ্যায় অবস্থান নেয় নারী শিশু সহ 31 রোহিঙ্গা। স্থানীয়দের দাবি, রাতে সীমান্তের ভারতীয় অংশের কাঁটাতারের বেড়া খুলে দেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় কৌশলে তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। পরে সীমান্ত পেরিয়ে শূন্যরেখায় অবস্থান নেন রোহিঙ্গারা। ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক গেট খুলে আমাদের বাংলাদেশে পুশব্যাক করে দিতে চাচ্ছিল। তাদেরকে বাংলাদেশে আসতে আমরা দিতে রাজি না,
আর এমনকি সুরা হইলে সরকারে যা বলে তাই করব। আমার গোপীনাথপুর ইউনিয়ন এই বর্ডার বেল্টে যেন কোনো রোহিঙ্গা না ঢুকতে পারে আমরা সকলভাবে প্রস্তুত আছি এবং বিজিবির ভাইরা প্রস্তুত আছে। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। শূন্যরেখায় অবস্থানকারীদের বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করবে বিজিবি। জিরো লাইন থেকে ইন্ডিয়ান টেরিটরিতে কিছু লোক গতকালকে রাত্রে থেকে অবস্থান করছে, বাট যেহেতু একটা নির্দিষ্ট গ্রুপের লোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিরো লাইন থেকে 150 গজের মধ্যে অবস্থান করছে, আমাদের স্বাভাবিক টহল এখানে আছে, কিন্তু ফোকাসটা একটু বেশি। বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশু সহ 31 জন। তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চালের বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 17 কোটি মানুষের খাদ্য যোগান দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন বলেও জানান মন্ত্রী। বিকেলে নওগাঁয়ে চালকল মালিক গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমন্বয় করাটা কিন্তু বড় কঠিন, সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই সহযোগিতাই আপনাদের কাছে চাই। আমি মনে করেছিলাম যে নওগাঁর খাদ্যমন্ত্রী হচ্ছে, নওগাঁর মিল মালিকেরা আমাকে সেই আশ্বাসটাই দেবেন। আমার ব্যালেন্স রাখতে হবে, আমি 17 কোটি মানুষের পেটের অন্ন যোগানের জন্য ব্যবস্থা নেব, আবার কৃষককুলকে বাঁচাতে হবে, এদিকেও চিন্তা করতে হবে, মিলালাদেরকে বাঁচাতে হবে, এটাও চিন্তা করতে হবে। আমি একপাক্ষিকভাবে মিলেরও নয়, এক পক্ষে কৃষকের নয়, এক পক্ষে ভোক্তারও নয়। এদিকে ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি। নিম্নমুখী নওগাঁর চালের বাজারও, বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনি এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে, আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম। পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজে জাবেদা ঐশী, সময় সংবাদ। এদিকে গেল এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন এ সপ্তাহে মিল মালিকরা কিছুটা দাম কমানোয় তার প্রভাব পড়েছে বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় পেঁয়াজ আলুর দামও রয়েছে নিম্নমুখী। তবে কেজি প্রতি 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। কয়েক সপ্তাহ ধরে পাইকারি বাজারে চালের দামের যে অস্থিরতা ছিল তা অনেকটাই কাটতে শুরু করেছে। এই সপ্তাহে এসে পাইকারি বাজারে বেশিরভাগ চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে। তবে যে হারে দাম বেড়েছিল সেই অনুপাতে কমেনি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। বস্তায় ব্যবহার হচ্ছে 50 থেকে 100 টাকা কমছে, কেজিতে 1 থেকে 2 টাকা। নির্বাচনের 1 সপ্তাহ আগের থেকে নির্বাচনের 1 সপ্তাহ পর পর্যন্ত যে পরিমাণ বাড়াইছে তার অর্ধেক কমাইছে। মিনিকেট বিক্রি করতেছে 52 টাকা, 28 বিক্রি করতেছে আপনার 38-40 টাকা, নাজিশাল বিক্রি করতেছে 58-60 টাকা কেজি, কোনোটা আছে 55 ইন্ডিয়ান চাল। পর্যাপ্ত সরবরাহ আর ভরা মৌসুম থাকায় পেঁয়াজ, রসুন, আলুর দামে অনেকটাই স্বস্তিতে আছেন ক্রেতারা। তবে কিছুটা বেড়েছে আদার ঝাঁজ। পেঁয়াজ আপনার 14-15 টাকা দেশি পেঁয়াজ, আর এলচি পেঁয়াজ 14-15 একই দাম।
আর রসুন বাজার আপনার 60-65। পেঁয়াজ আলুটার দাম একটু বেশি কমছে, আদার দাম কম ছিল মাঝখানে, আবার কেজি 20 টাকা বাইরে আছে। চায়না আদা গত সপ্তাহে আমরা যেটা বেচি 78-80, সেটা আজকে আপনার 90-92। নতুন আলু গত সপ্তাহে যেটা আমরা 14-15-16 ছিল, সেটা আজকে আপনার 12-13 টাকা। ডালের বাজারে খুব একটা সুখবর নেই ক্রেতাদের জন্য, তবে তেলের দরদাম আছে আগের মতোই। বোতলজাত তেলেরটা 450 টাকা বিক্রি করতেছে, আর লুজ যেটা ওটা প্রতি কেজি বিক্রি করতেছে আপনার 82 টাকা। মসুরি মোটাটা হলো গিয়ে 50-52, চিকনটা হলো গিয়ে 85-86, খেসারির ডাল 45, অ্যাঙ্কার ডাল হলো 38, আর মুগ ডাল চিকনটাও দাম বাড়ছে, ওটা চিকনটা 105 থেকে 10 টাকা। আটা, ময়দা, চিনি সহ মশলার দরদামে খুব একটা পরিবর্তন নেই রাজধানীর পাইকারি বাজারে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের খরচার হাওরে সেচের পানির অভাবে অনাবাদি রয়ে গেছে শত শত একর জমি। যেসব জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে সেখানেও পানির অভাবে জ্বলে যাচ্ছে চারা। এতে বিপাকে পড়েছেন চাষিরা। গত মৌসুমে কিছু কৃষকের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে এবার পানি দিতে দেরি হচ্ছে বলে স্বীকার করল সেচ কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যার সমাধান করে সেচ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএডিসির প্রকৌশলী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখরের তথ্য, ছবিতে রিপোর্ট। এ মৌসুমে প্রতি বছর সুনামগঞ্জের খরচার হাওরের এসব জমিতে চাষ হতো বোরো ধান, কিন্তু এবছর পানির অভাবে ফেটে চৌচির শত শত একর জমি। হাতে গোনা যে কয়টি ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে, পানির অভাবে সেগুলো জ্বলে যাচ্ছে। তাই কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পানি নেই গিয়া রোয়া লাগাইতেছি, আমরা রোয়া মরিয়া দিতেছে গা। 3 মাইল এরিয়ার ভিতরে পারে দিকে 3 কেয়ার লাগাই লইছে বা 4 কেয়ার, আর বাকি সবটাই ক্ষতি। ফুকাইতেছে, ফুকাই হাইটটা যেতেছে, আর এই সাইডে তো ক্ষেত লাগাইতেই পারতেছে না। এবার সময়ও নাই, পরে লাস্টে লাগাইমু আমরা তো ফাইন নিব বান ভাঙ্গে আবার খালিব, পরে খাসা ধানকে আমরা খাটাইমু। গত মৌসুমে কিছু চাষি সেচের টাকা পরিশোধ না করায় এবার পানি দিতে দেরি হচ্ছে স্বীকার করে সেচ স্কিমের এই সদস্য। অনেক কৃষক আছে, আমরা টাকা পয়সা দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়েছি, এই জন্য আমরা পানিটা পরে যাচ্ছি। এই বিধানে এখন আমরা পানি দিতেছি, আমরা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা তুলতে লাগি। তবে ফসলের মাঠে সেচ স্কিমের সদস্যদের পানি সরবরাহে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএডিসির সেচ প্রকল্পের এই কর্মকর্তা। পানি দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের অবগত নেই। যদি আমরা এরকম কোনো তথ্য পাই যে কৃষকদের কাছ থেকে সেচ চাষ আদায়ের পরও কোনো রকম পানি প্রদান করা হয়নি, তাহলে আমরা এই ম্যানেজার এবং স্কিমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা যেন যথাসময়ে পানি পায় সেই ব্যবস্থা নিশ্চিত করব। জেলার খরচার হাওরে 6017 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। দলে ভেড়ানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।